হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি এক রহস্যে ভরা সাইফাই হরর সিনেমার কাহিনী। সিনেমাটির নাম ইন দ্য টল গ্রাস। স্টিফেন হকিং এবং তার ছেলে জয় হিলের লেখা জনপ্রিয় একটি নোভেলকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই সিনেমা। প্রথম দেখায় গল্পটা হয়তো সোজা মনে হতে পারে, কিন্তু একবার রহস্যময় এই ঘাস বাগানের টাইম লুপে আটকা পড়লেই বুঝতে পারবেন সময়, স্থান আর বাস্তবতার সব নিয়ম যেন উল্টে গেছে। এখানে মানুষ বারবার হারিয়ে যায় আর ফিরে আসে ভিন্ন আকারে। কারো মৃত্যু ঘটে, কারো জীবন থেকে যায় এক চক্রাকারে বন্দী হয়ে। আজ আমরা বিস্তারিতভাবে জানবো সেই রহস্যময় ঘাস বাগানের ভেতরে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাগুলো। গল্পের শুরুতে দেখা যায় দুই ভাই বোন, বেকি আর খেল, যারা সেন্টিয়াগোর উদ্দেশ্যে রওনা দিয়েছে। বেকি তখন 6 মাসের অন্তঃসত্ত্বা। কথাবার্তায় বোঝা যায় সে তার অনাগত সন্তানকে সেন্টিয়াগোর কাছাকাছি কোনো পরিবারকে দত্তক দিতে চায়। আসলে বেকির বয়ফ্রেন্ড এই সন্তানকে স্বীকার করেনি, যার ফলে তাদের সম্পর্ক খারাপ হয়ে যায়। যদিও শুরুতে বেকি সন্তানের দায়িত্ব নিতে চেয়েছিল, সময়ের সাথে সাথে তার ভেতরে দ্বিধা তৈরি হয় এবং শেষমেশ সে সিদ্ধান্ত নেয় সন্তানকে দিয়ে দেওয়ার। যাই হোক, তার গাড়ি থামায় একটি পুরনো চার্চের পাশে। চারপাশে ছিল বিশাল লম্বা ঘাসের ক্ষেত। হঠাৎই সেখান থেকে এক শিশুর কান্নার শব্দ ভেসে আসে। শিশুটি চিৎকার করে জানায় তার নাম টোবেন এবং সে এই ঘাসের গোলক দাদায় আটকে গেছে। বাচ্চাটির অসহায় ডাক শুনে খেল তৎক্ষণাৎ দৌড়ে যায় তাকে সাহায্য করতে। পিছু নেয় বেকিও, কিন্তু ভেতরে ঢোকার পর তারা বুঝতে পারে তারা শুধু বাচ্চাটিকেই নয়, একে অপরকেও হারিয়ে ফেলেছে। অদ্ভুত ব্যাপার হলো, টোবেনের চিৎকার প্রতিবার ভিন্ন দিক থেকে শোনা যাচ্ছিল, ফলে তারা বুঝতেই পারছিল না আসলে সে কোথায় আছে। তবে খেল আর বেকি একে অপরের আওয়াজ শুনতে পেত, যদিও কাউকে দেখতে পাচ্ছিল না। তাই তারা ঠিক করে একসাথে 3 পর্যন্ত গুণে লাফিয়ে উঠবে, যেন অন্তত একে অপরকে দেখা যায়। প্রথমবার লাফ দিতেই তারা দুজন দুজনকে কাছাকাছি দেখতে পায়, এতে তারা স্বস্তি পায়। কিন্তু দ্বিতীয়বার লাফানোর পরই খেল দেখতে পাই বেকি হঠাৎ অদৃশ্য হয়ে দূরে চলে গেছে। ভয়ে আতঙ্কিত খেল তখন এলো পাতারি ছুটতে থাকে এবং এক সময় একটি মৃত কুকুর পড়ে থাকতে দেখে। সিনটি সেখানেই কাট হয়ে যায়। অন্যদিকে রাত নামতেই বেকির সঙ্গে দেখা হয় এক অচেনা লোকের, যার নাম রস। রস জানায় সে টোবেনের বাবা এবং তার স্ত্রী ও সন্তানও এই ঘাসের ভেতর হারিয়ে গেছে। দুজন মিলে খুঁজতে শুরু করলেও কিছুক্ষণ পরেই তারা আবার আলাদা হয়ে যায়। এদিকে খেল অবশেষে টোবেনের সামনে এসে দাঁড়ায়, কিন্তু ছেলেটির আচরণ ও কথা শুনে সবকিছুই অদ্ভুত ঠেকে। টোবেন জানায় সে এখানে এসেছে অন্য কারো সাহায্যের ডাক শুনে। আরেকটা অদ্ভুত তত্ত্ব দেয় সে, এই ঘাস নাকি মৃত মানুষ বা প্রাণীকে কোথাও সরায় না, বরং তাদের দেহ চিরদিন এক জায়গাতেই পড়ে থাকে। সে আরো জানায় অচিরেই বেকির মৃত্যু ঘটবে এবং তখন তার দেহ নির্দিষ্ট জায়গায় থেমে যাবে। এরপর সে খেলকে প্রতিশ্রুতি দেয় বোনের সাথে দেখা করিয়ে দেওয়ার। এভাবে টোবেন খেলকে নিয়ে যায় ক্ষেতের গভীরের দিকে। অনেকক্ষণ পথ পেরিয়ে তারা পৌঁছে যায় ক্ষেতের মাঝখানে থাকা এক রহস্যময় কালো পাথরের সামনে। টোবেন যখন নিজের হাত বাড়িয়ে সেই কালো পাথর ছোঁয়, তখনই তার শরীরে এক অদ্ভুত প্রতিক্রিয়া দেখা দেয়। গায়ের লোম দাঁড়িয়ে যায়। সে খেলকে বোঝাতে থাকে এই পাথরের ভেতরে ভয়ঙ্কর এবং বিস্ময়কর দৃশ্য লুকিয়ে আছে। টোবেনের মতে একবার ছুঁয়ে দেখলেই বোঝা যাবে। খেলও প্রায় হাত বাড়িয়ে ফেলছিল। ঠিক তখনই হঠাৎ বাগানের গভীর থেকে বোন বেকির আতঙ্কিত চিৎকার ভেসে আসে। মুহূর্তে খেল পাথর থেকে সরে গিয়ে বোনকে বাঁচাতে দৌড় দেয়। এবার দৃশ্য পাল্টে আমাদের সামনে আসে আরেকজন মানুষ। সে আর কেউ নয়, বেকির বয়ফ্রেন্ড। বেকিকে খুঁজতে খুঁজতে সে সেই পুরনো চার্চের সামনে পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখতে পাই বেকির গাড়ি পার্ক করা আছে আর গাড়ির গায়ে জমে আছে ঘন ধুলো। দেখে মনে হচ্ছিল অনেকদিন ধরে এটি এখানে পড়ে আছে। উদ্বিগ্ন হয়ে সেও বাগানের ভেতরে প্রবেশ করে বেকিকে খুঁজতে। তবে সে একটু বুদ্ধি খাটায়। প্রবেশ করার সময় চারপাশের ঘাস মুড়ে দিয়ে পথ চিহ্নিত করে রাখছিল, যাতে প্রয়োজনে ফিরে আসতে পারে।
কিন্তু অদ্ভুতভাবে কয়েক সেকেন্ডের মধ্যেই সেই ঘাস আবার আগের অবস্থায় সোজা হয়ে যায়। শুধু তাই নয়, মাথার উপর সূর্যের অবস্থানও পরিবর্তন হচ্ছিল, ফলে যারা ভেতরে ঢুকেছে তারা দিক হারিয়ে ফেলছিল। অল্প সময়ের মধ্যেই বেকির বয়ফ্রেন্ডও ফেঁসে যায় গোলক ধাঁধায়। সেদিন রাতেই তার মুখোমুখি হয় টোবেনের সাথে। স্বাভাবিক মতোই টোবেন আবারও রহস্যময় কথাবার্তা শুরু করে। আশ্চর্যের ব্যাপার হলো সে যেন আগেই চেনে বেকির বয়ফ্রেন্ডকে। টোবেন এবার তাকে নিয়ে যায় বেকির মৃতদেহের কাছে, কারণ খানিকটা দূরেই বেকির মৃতদেহ পড়েছিল। বেকিকে মৃত অবস্থায় দেখে তার বয়ফ্রেন্ড ভেঙে পড়ে কান্নায়, আর ঠিক সেই মুহূর্তে টোবেন হঠাৎ অদৃশ্য হয়ে যায়। পরদিন সকালে হতাশ বেকির বয়ফ্রেন্ড বাগানের ভেতরে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, আর তার সেই চিৎকারের শব্দ শুনতে পায় টোবেন। তবে সে সময় টোবেন আসলে বাইরে ছিল নিজের বাবা মা আর কুকুর নিয়ে। শিশুর মতো সরল মন নিয়ে সেও সাহায্য করতে ছুটে আসে, পরিবার সহ ঘাসের ভেতরে প্রবেশ করে, আর তারাও সবার মতো ফেঁসে যায় এই অদ্ভুত গোলকধাঁধায়। টোবেন সাহায্যের জন্য চিৎকার করছিল, আর সেই চিৎকারের আওয়াজ বাইরে পৌঁছায়, আর সেই আওয়াজ শুনে খেল আর বেকি আবারও প্রথমবারের মতো ভেতরে প্রবেশ করে তাকে উদ্ধার করতে। এতদূর এসে স্পষ্ট হয় এটা কোনো সাধারণ ঘাসের ক্ষেত নয়, বরং এক অদ্ভুত টাইমলুপের ফাঁদ। সব চরিত্র একে অপরের চিৎকার শুনে বারবার ভেতরে ঢুকছে এবং আটকা পড়ছে। খেল ও বেকি টোবেনের চিৎকার শুনে, টোবেনের পরিবার বেকির বয়ফ্রেন্ড ট্রাবেজের চিৎকার শুনে, আর ট্রাবেজ এসেছিল বেকিকে খুঁজতে। অর্থাৎ তারা সবাই এক অন্তহীন চক্রে আটকা পড়েছে, যেখানে কে আগে আর কে পরে এসেছে তা বোঝার উপায় নেই। যেন মুরগি আগে নাকি ডিম আগে, সেই রহস্যের মতো। অন্যদিকে খেল, বেকি, ট্রাবেজ আর টোবেন একে অপরকে ডাকতে থাকে। তারা কিন্তু সবাই সবার সাথে কথা বলতে পারছিল। তখন টোবেন বলে তার কুকুরটি মরে পড়ে আছে। তখন ট্রাবেজের মনে পড়ে যায় এই ঘাস কখনো মৃতদেহ বা প্রাণীকে সরায় না, তারা চিরকাল একই জায়গায় পড়ে থাকে। তখন ট্রাবেজ একটি উপায় বের করে। সে টোবেনকে তার মৃত কুকুরটির পাশে দাঁড়িয়ে উচ্চ স্বরে ডাকতে বলে, যাতে বাকিরা সেই আওয়াজ ধরে এগোতে পারে, কারণ মৃত প্রাণীরা কাছে দাঁড়ালে স্থান পরিবর্তন হয় না। সবাই সেই পরিকল্পনা মাফিক এগোয় এবং অবশেষে টোবেনের কাছে গিয়ে একত্রিত হতে সক্ষম হয়। তবে বেকি আর খেল বিস্মিত হয় ট্রাবেজ কিভাবে তাদের আগে এই ঘাসের জগতে এসে পড়ল। তখন ট্রাবেজ ব্যাখ্যা দেয় বেকি হারিয়ে যাওয়ার 2 মাস পরে তাদের খুঁজতে খুঁজতে সে এখানে প্রবেশ করেছে, কিন্তু তাদের জন্য এটি যেন কিছু সময় মনে হচ্ছে। অর্থাৎ ঘাসের বাগানটি কেবল টাইম লুপ নয়, বরং সময়কেও বিকৃত করছে। এখানে কয়েক ঘন্টা কাটানো মানে বাইরের জগতে কয়েকদিন কেটে যাওয়া। এরপর ট্রাবেজ টোবেনকে কাঁধে বসিয়ে সবাইকে নিয়ে একটি দূরের বিল্ডিং এর দিকে যাত্রা শুরু করে। তাদের লক্ষ্য ছিল সেখান থেকে হয়তো তারা এই ভয়ঙ্কর জায়গা থেকে বাহিরে বের হতে পারবে। কিন্তু কিছু দূর যেতে না যেতেই বেকির ফোনে একটি কল আসে। অপর প্রান্ত থেকে একটি মেয়ের কণ্ঠ শোনা যায়, যে সতর্ক করে দেয় যদি খেল ট্রাবেজকে আঘাত করে তাহলে এই লুপ অনন্তকাল ধরে ঘুরতে থাকবে। আশ্চর্যের ব্যাপার, কণ্ঠটি বেকির নিজের মতোই শোনাচ্ছিল। তারা এই ঘটনাকে পাত্তা না দিয়ে এগিয়ে যায়। হঠাৎ বেকি অজ্ঞান হয়ে পড়ে এবং স্বপ্নে দেখতে থাকে তার অনাগত সন্তানকে ঘাসগুলো জড়িয়ে ধরে এক অবিরাম চক্রে ফাঁসিয়ে রাখছে। তখন হঠাৎ টোবেনের বাবা রস সেখানে এসে উপস্থিত হয় এবং কোনোভাবে বেকিকে জ্ঞান ফিরিয়ে আনে। সে দাবি করে সে জানে কিভাবে এখান থেকে বের হতে হবে। ট্রাবেজ জানায় তারা একটি বিল্ডিং এর দিকে যাচ্ছিল, কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটে। সেই বিল্ডিং হঠাৎ গায়েব হয়ে যায় আর দূরে সরে যায়। কোনো উপায় না দেখে সবাই রসের উপর ভরসা করে, কিন্তু বাইরে বেরোনোর পরিবর্তে তাদেরকে নিয়ে আসে বাগানের কেন্দ্রস্থলে, সেই রহস্যময় কালো পাথরের কাছে। সেখানে গিয়ে রসের আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে। সে সবাইকে পাথর ছোঁয়ার জন্য বাধ্য করতে থাকে এবং জানায় এটি প্রাচীন গ্রিক দেবতা ক্রসিয়াসের শক্তির উৎস, 1000 বছরের পুরনো। এর মাধ্যমেই তারা এমন কিছু জানতে পারবে যা আর কোনোভাবে জানা সম্ভব নয়। ঠিক তখনই চারপাশে ভয়ঙ্কর সব শব্দ শোনা যেতে শুরু করে। ঠিক এই সময় টোবেনের মা নেটলি এসে হাজির হয়।
সে সবাইকে সতর্ক করে বলে সে ঘাসের ভেতর বেকির লাশ পড়ে থাকতে দেখেছে, অথচ তখনও বেকি জীবিত অবস্থায় সামনে দাঁড়িয়ে আছে। ন্যাটলি রসকে বিশ্বাস না করতে নিষেধ করে। এতে রস ক্ষেপে যায় এবং হঠাৎ আক্রমণ শুরু করে। সে ট্রাভেজের হাত ভেঙে ফেলে এবং মুহূর্তে নিজের স্ত্রী ন্যাটলির মাথা চেপে ধরে হত্যা করে। ভয়ে কেল, বেকি, ট্রাভেজ আর টোবেন ছুটতে ছুটতে একটি বিল্ডিং এর আশ্রয় নেয়। সেখানে তারা নিজেদের ভুল নিয়ে একে অপরকে দোষ দিতে থাকে, কিন্তু রস তখনও তাদের পিছনে ছিল। প্রাণ বাঁচাতে তারা বিল্ডিং এর ছাদে উঠে যায়। ছাদ থেকে তারা দেখতে পায় টোবেনের কুকুরটিকে। কুকুরটি একটি অদ্ভুত গর্তের মতো জায়গায় গিয়ে অদৃশ্য হয়ে যায় এবং মুহূর্তে বাইরের রাস্তা উপস্থিত হয়। এতে তারা বুঝতে পারে হয়তো এই গর্তই বাগান থেকে বেরোনোর একমাত্র পথ। কিন্তু বেরোনোর উপায় খোঁজার আগেই খেল কিছু শব্দ শুনে আতঙ্কে ট্রাভেজকে ছাদ থেকে ফেলে দেয়। ঠিক তখনই রস সেখানে পৌঁছে যায়। খেল বেকি আর টোবেনকে নিয়ে পালাতে চেষ্টা করে, কিন্তু বেকি বুঝে যায় খেল ইচ্ছাকৃতভাবেই ট্রাভেজকে ক্ষতি করেছে। আসলে খেল কোনোদিনও তার বোনের বয়ফ্রেন্ডকে মেনে নেয়নি, তাই ক্ষুব্ধ বেকি একাই বেরোনোর চেষ্টা করে। এদিকে রস আক্রমণ করে খেলকে এবং সেখানে দেখা যায় খেল বারবার একই জায়গায় মারা যাচ্ছে, অর্থাৎ এই টাইম লুপে তার মৃত্যু চিরন্তন। চারপাশে খেলের অনেক লাশ পড়েছিল, অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারি এই ঘাস বাগানের ভেতরে টাইম লুপে আটকা পড়ে খেল অনেকবার এখানে এসেছে আর সে মৃত্যুবরণ করেছে। অন্যদিকে ট্রাভেজ আবার জ্ঞান ফিরে পেয়ে চিৎকার করে বেকির সঙ্গে কথা বলতে থাকে। তখন বোঝা যায় বেকি তার সন্তানকে আর কারো হাতে ছেড়ে দিতে চায় না, সে নিজেই তাকে বড় করতে চায় যদি বেঁচে ফিরতে পারে। কিন্তু রস হঠাৎ তার উপর হামলা চালায়। বেকি মরিয়া হয়ে নিজের হাতে থাকা কাঁচি দিয়ে রসকে আঘাত করে পালিয়ে যায়। পালানোর পথে সে দেখে ঘাসের ভেতরে অদ্ভুত সব মানবাকৃতি দাঁড়িয়ে আছে, যাদের মুখে ঘাস নয় মানুষের চেহারা। এই ভয়ঙ্কর ঘাস মানবেরা বেকিকে ধরে টেনে নিয়ে আসে কালো পাথরের কাছে। সেখানে আতঙ্কিত অবস্থায় বেকি নিজের ফোন দিয়ে ভবিষ্যতের নিজেকেই কল করে সতর্কবার্তা দেয় খেল যেন কখনো ট্রাভেজকে আঘাত না করে। অর্থাৎ সে কণ্ঠ তারা আগে শুনেছিল, সেটি ছিল ভবিষ্যতের আরেক বেকির। কিছুক্ষণ পর বেকি পাথরের উপরে তার সন্তানের জন্ম সংক্রান্ত অদ্ভুত নির্দেশনাবলী দেখতে পায়। এরপর এক ভয়ঙ্কর দৃশ্য দেখা যায়। সেখানে মাটির ভেতর ফাটল ধরে অদ্ভুত কিছু হাত বেরিয়ে আসে, আর সেই হাতগুলো বেকির অনাগত সন্তানটিকে টেনে নিতে চাইছিল। কিছুক্ষণের মধ্যেই বেকি সন্তান প্রসব করে ফেলে। অচেতন বেকি যখন ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়, তখন সে দেখতে পায় তার ভাই কেল শিশুটিকে কোলে নিয়ে বসে আছে। কেল তাকে পানি খাওয়ায় এবং মুখে কিছু খাবার দেয়, কিন্তু বেকি বুঝতে পারে কেল আসলে কোনো খাবার নয়, বরং তার সদ্য জন্ম নেওয়া সন্তানের মাংস খাইয়ে দিচ্ছিল। এর কিছুক্ষণ পরেই কেলের শরীর পরিবর্তন হয়ে রসের রূপ ধারণ করে। তখন সেখানে হাজির হয় ট্রাভেজ, আর তার কিছুক্ষণ পরেই টোবেনও আসে। টোবেন তাদের সতর্ক করে বলে তার বাবা বারবার তাদের হত্যা করবে। এই কথা শেষ হবার আগেই রস ভয়ঙ্করভাবে ট্রাভেজের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মারাত্মকভাবে আহত করে। এরপর রস নিজের ছেলে টোবেনকে জোর করে সেই কালো পাথরের সঙ্গে স্পর্শ করাতে চেষ্টা করে। ঠিক তখনই বেকি পেছন থেকে রসের মাথায় আঘাত করে, আর তাদের সংঘর্ষে বেকিও গুরুতর আহত হয়। এরই মাঝে ট্রাভেজ লম্বা ঘাস ব্যবহার করে রসের গলা চেপে ধরে হত্যা করে ফেলে। তবে লড়াইয়ের শেষ মুহূর্তে বেকিও মারা যায়। সবকিছু দেখে ট্রাভেজ গভীরভাবে ভেঙে পড়ে এবং বুঝতে পারে এই ভয়ঙ্কর চক্র এখন আবার শুরু হবে, আর তার পক্ষে কোনোদিনও এখান থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। শেষমেশ সে নিজেই কালো পাথর ছুঁয়ে ফেলে আর মুহূর্তে বিভৎস দৃশ্যগুলো দেখতে শুরু করে। চারপাশে ভয়ঙ্কর শব্দে ভরে ওঠে আর তার আচরণ অস্বাভাবিক হয়ে যায়। তবুও শেষ শক্তি দিয়ে সে টোবেনকে বাঁচানোর চেষ্টা করে। আগের মতোই কুকুরের ব্যবহৃত সেই গর্ত দিয়ে টোবেনকে বাইরে পাঠিয়ে দেয়। টোবেনকে বলে দেয়, আমি এখান থেকে বের হতে পারবো না, তবে তুমি এই জায়গা থেকে বেরিয়ে অন্যদের বাঁচাও, কাউকে আর ভেতরে ঢুকতে দিও না। টোবেন গর্ত দিয়ে বের হয়ে সরাসরি সে চার্চে পৌঁছে যায়। ঠিক তখন বেকি আর কেল টোবেনের আওয়াজ শুনে ভেতরে ঢুকতেই যাচ্ছিল, কিন্তু দৌড়ে এসে টোবেন তাদের থামিয়ে দেয়। সে তাদের হাতে ট্রাভেজের দেওয়া লকেট দেখায় এবং জানায় ভেতরে কি ভয়ানক পরিস্থিতি চলছে।
টোবেনের কথা শুনে বেকি সিদ্ধান্ত নেয় তারা আর এই ভয়ঙ্কর ঘাস বাগানে প্রবেশ করবে না। তাই তারা তিনজন মিলে গাড়িতে চেপে সেখান থেকে বেরিয়ে যায়। পথে বেকি দৃঢ় সংকল্প নেয় সে তার সন্তানকে আর কারো হাতে দেবে না, নিজেই তাকে বড় করবে। আর যখন তারা আর ভেতরে ঢোকে না তখনই অদ্ভুত এই সময়ের চক্র ভেঙে যায়। সিনেমার শেষটা এখানেই এসে দাঁড়ায়। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই মুভিটি? অবশ্যই কমেন্টে জানাবে আর আমাদের সাথেই থাকবে সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।